নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। আর্টফুলাসে আমরা এলাম দুজনে, জানাবো যতদিন। আজ জানাবো 350 বছরের পুরনো বারুইপুরের রয় চৌধুরী রাজবাড়ির কথা। এই রাজবাড়ির কথা আমরা অনেক শুনেছি। এখানে নাকি বিকালবেলা কেউ ঢুকতে পারে না, অনেক সাউন্ড শোনা যায়। কিসের সাউন্ড সেটা আমি জানি না। অনেক এখানে শুটিংয়ের আর্টিস্টরাও এসে নাকি অনেক কিছু দেখতে পেয়েছে। কিন্তু একটা কথা ঠিক, সবকিছুই সবাই শুনেছি, কিন্তু যে আছে সে কিন্তু কারোর কোনো ক্ষতির কথা শুনেনি। না, এটা একদম কিন্তু ঠিক না। আজকে আমরা শোনাবো না, আজকে আমরা দেখাবো। হ্যাঁ, আমরা এটাও তো শুনেছি অনেক কিছু এখানে হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি শুনেছি এই রাজবাড়ির 350 বছরেরও পুরনো মা আনন্দময়ীর এখানে মন্দির আছে। আর এখানে সামনে যেটা আমরা এখন দেখছি এটা হলো দুর্গা দালান। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আমরা এই পরিবারেরই এক বংশধরের মুখে শুনে নেব তার পরিবারের কিছু কথা। তো ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকুন বারুইপুর রাজবাড়ির হিস্ট্রি নিয়ে। তো চলুন শুনে নিই সেই সব হিস্ট্রি। হ্যালো ফ্রেন্ডস, আজ আর্টফুলাস চলে এসেছে বারুইপুর রাজবাড়িতে। সোশ্যাল মিডিয়ার বারুইপুর রাজবাড়ি খুলতেই আমরা দেখতে পারবো ভূতের বাড়ি, মানে বারুইপুর রাজবাড়ি হলো ভূতের আড্ডা, ভূতের বাড়ি। তো তাই জন্য আমরা আজকে চলে এসেছি ভূত ধরতে। যদি আমরা ভূত ধরতে পারি তো নিশ্চয়ই আপনাদের 1-2টো ভূত গিফট করে দেব। তো আপনারা আমার সাথে থাকুন ভূত ধরার জন্য, আর ভিডিওটা স্কিপ না করে আপনারা আমার এই বারুইপুর রাজবাড়ির জার্নিতে থাকুন। আর যে বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, তাহলে না আমি। বন্ধুরা, বারুইপুর আসবেন কি? সাউথে যে কোনো ট্রেন ধরুন, কাকদ্বীপ, ডায়মন্ড, লক্ষ্মীকান্তপুর বা বারুইপুর লোকাল, আপনি নামবেন বারুইপুর জাংশন। আর আমরা খুব ভাগ্যবান ছিলাম যে আমরা পেলাম একজন মহিলা পাইলট। আর বারুইপুরে নেবেই শুনতে পাবো বা শুনবেন আপনারাও 50 টাকা 6 কেজি আম, 50 টাকা 6 কেজি আম। বারুইপুর স্টেশন মানেই ফলের ভান্ডার বলা যেতে পারে। আমরা ট্রেন লাইনটা ক্রস করে ওপার থেকে ধরতে হবে টোটো। টোটোকে বলতে হবে নিয়ে চলুন আমাকে বড় রাসবাড়ির মাঠে। হ্যাঁ, আমরা ঢুকেই দেখে নিলাম রয় চৌধুরী বাড়ির দুর্গা দালান। টোটোর ভাড়া স্টেশন থেকে 15 টাকা, আর ট্রেনের ভাড়া হচ্ছে শিয়ালদা থেকে টু বারুইপুর 10 টাকা। গেট থেকে ঢুকেই প্রথমেই আমরা দেখব দুর্গা দালান। দুর্গা দালান পুরোটাই ভেঙে গেছে। ওনারা আবার থেকে এই দুর্গা দালানকে তৈরি করেছে নতুন ভাবে। আর এর মিস্ত্রি, স্পেশাল মিস্ত্রি ওনারা নিয়ে এসেছিলেন। কিছু বারুইপুরের মিস্ত্রি আছে আর কিছু মুর্শিদাবাদ। হ্যাঁ, আর এখানটাই এটি বাড়ির দুর্গা দালান। এটা আবার নতুন করে বানানো হচ্ছে, তার কারণ পুরোটাই একদমই ভেঙে গিয়েছিল। আর বারুইপুর রাজবাড়ির
যে মেন দোয়ারটা আছে, মেন গেটটা রয়েছে, সেটি পুরোটাই ভেঙে গেছে। আর কালের নিয়মে কখন ভেঙে পড়বে সেটাও সত্যি ভাববার ব্যাপার। কোনো রকম সংস্কারই এই বাড়ির মেন গেটে করা হয়েছে বলে আমাদের তো মনে হয়। এই বাড়ির ব্যাপারে অনেক কিছু জানার আমাদের ইচ্ছে, তাই চলে গেলাম কাছারি বাড়ি। ওখানে গিয়ে পেয়ে গেলাম এই পরিবারের এখনকার বংশধর শ্রী অমিয় কৃষ্ণ রায়চৌধুরী। উনি আমাদের শোনাবেন এই বাড়ির এখনকার কথা। আমি হচ্ছে বারিপুর রায়চৌধুরী ফ্যামিলির বংশধর। আমাদের জমিদারি যখন পত্তন হয়, রাজা রাজবল্লভ রায়চৌধুরী প্রথম এখানে বারিপুরে আসেন। উনি থাকতেন হচ্ছে উজ্জয়িনীতে, উত্তরপ্রদেশের উজ্জয়িনীতে থাকতেন। উনি প্রথমে আসেন এখানে রাজপুরে। রাজপুর থেকে আমাদের একটা ফ্যামিলি উনি চলে আসেন, আমাদের বিরাট ফ্যামিলি। সেই জন্য রাজবল্লভ রায়চৌধুরী এখানে প্রতিষ্ঠিত হন। এবং আপনারা জানেন যে জমিদারি পত্তন করতে হলে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন লোকের সঙ্গে তাদের সম্পর্ক রাখতে হয়। এখানে আমাদের ব্রহ্মত্ব জমি 1 লক্ষ বিঘে জমি ব্রহ্মত্ব দান করা আছে, এবং বিভিন্ন কাস্ট সম্প্রদায়ের লোককেও 200-500 বিঘে করে সব জমি সম্পত্তি দান করা রয়েছে। এবং এইভাবে উনি জমিদারি পত্তন করে। এবং হচ্ছে এখানে জমিদারি পত্তন করতে হলে পূজা পার্বণ সবই হয়। আপনারা দেখবেন এখন আমাদের যতই জমিদারি চলে যাক, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাড়িতে শ্রী শ্রী মা আনন্দময়ী ঠাকুরানীর মূর্তি আছে। নিত্য পূজা ভোগ এবং প্রতি অমাবস্যে এখনো পর্যন্ত বলি হয়, আমি সেটা চালিয়ে যাচ্ছি। রাধাকৃষ্ণের মন্দির আছে, নিত্য পুজো টুজো হয়। জগন্নাথ দেবের পুরীর মন্দির আছে, পুরীর যেদিনে রথ হয় আমাদের এখানেও রথ হয়। এই আপনারা দেখছেন আমার বাড়ির সামনে বিরাট মাঠ। এই মাঠটা দক্ষিণ 24 প্রকার নাম করা মাঠ। এটা হচ্ছে রাসমাঠ। এখানে শুধু আমাদের পূজা পার্বণের মেলা হয় না, এখানে বিফোর ইন্ডিপেন্ডেন্স এখানে বহুত মুনি ঋষিরা এখানে এসে মানে অনুষ্ঠান করে গেছেন, সভা করে গেছেন। তার মধ্যে মাইকেল মধুসূদন রামকৃষ্ণ পরমহংস দেব এসেছিলেন আমাদের বাড়িতে। তারপর হচ্ছে অরবিন্দ ঠাকুর এসেছিলেন, এবং হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র আমাদের এখানে ম্যাজিস্ট্রেট ছিলেন, আমাদের বাড়িতে উনি ছিলেন। এবং আমাদের বাড়িতে বসেই দুর্গেশ নন্দিনী উনি প্রথম যেটা নেতা দেখেন আমাদের বাড়িতে বসেই লেখেন। এখনো পর্যন্ত সেই ওনার স্মৃতি হিসেবে আমাদের টেবিলটা এখনো পর্যন্ত বাড়িতে রয়েছেন। উনি বারিপুরে ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং বারিপুর রায়চৌধুরী ফ্যামিলির সঙ্গে ওনার যোগাযোগ প্রচুর ছিল। এইভাবেই আমাদের স্টেট চালিয়ে যাচ্ছে। আমরা এখানে রাস রথ করি। এইবার আমরা ঢুকে পড়লাম মা আনন্দময়ীর মন্দির প্রাঙ্গণের ভেতরে। এখানে মা আনন্দময়ীকে নিত্য পুজো করা হয়। যখন আমরা গেছিলাম তখন মন্দিরটি বন্ধ ছিল। মিস্টার রায়চৌধুরী আমাদের জন্য মন্দিরটি একটু পরেই খুলে দিলেন। হ্যাঁ, এখানে কিন্তু মায়ের পুজো করার নিয়ম টোটাল ডিফারেন্ট। এখানে মাকে পুজো করা হয় প্রদীপ জ্বালিয়ে, কোনো আলোতে মায়ের পুজো এখানে হয় না। মায়ের পুজো করা হয় প্রদীপ জ্বালিয়ে আর ধূপ ধনু দিয়ে। আর যখন পুজো হয় তখন মন্দির চাতাল বা মন্দিরের আশেপাশে এত মিষ্টি গন্ধ ছড়িয়ে যায়, যেমন লাগে কি মাই চারিদিকে গন্ধ ছড়িয়ে দিচ্ছে। মা গন্ধ নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, চারিদিকে গম গম করে ধূপ আর ধুনোর যে আছে গন্ধ পাওয়া যায়। মন্দির দেখতে দেখতে ঘড়িতে বেজে গেল 4টে, আর মায়ের দরজা এবার খুলে গেল সবার জন্য। তো একবার হাত জোর করে বলুন, জয় মা
আনন্দময়ী। সবাইকেই মা তুমি আনন্দতে রাখো, সবারই কষ্ট দূর করো মা। তোমার কৃপা ছাড়া কেউ এক পাও এগোতে পারবে না। সত্যি কথা, যেখানে আছে মা আনন্দময়ী, আমাদের সত্যি জানতে ইচ্ছে করে সেখানেই নাকি ভূত, প্রেত, অশরীরী আত্মা এসব কি থাকতে পারে? এখানে মায়ের এত রূপ, সেখানে কোথা থেকে আসবে অনেক রকম নাকি আত্মা, ভূত, প্রেত? যাই হোক, মায়ের আরো কিছু কথা শুনে নিই মিস্টার রায়চৌধুরীর কাছ থেকে। আনন্দময়ী মানে আনন্দগিরি এখানে প্রথম নিয়ে আসেন, তার নাম হিসেবেই এখানে এই যে মা আনন্দময়ী, এটারও বিরাট মানে ইতিহাস আছে। আপনি যদি অন্তর থেকে ডাকতে পারেন, এটা তান্ত্রিক মতো আমাদের পুজো হয়। এখানে আনন্দগিরি বলে একজন সাধু নিয়ে এসেছিলেন বলে তার নামে এখানে আনন্দময়ী মা প্রতিষ্ঠিত হয়। এবং তখনকার জন্য রাজারা, যিনি আমাদের কর্তা ছিলেন রাজবল্লভ রায়চৌধুরী, তারই আমরা বংশধর। রাজবল্লভের চয়েস ছেড়েছিল, আমরা তারই বংশধর। আমি এখন তাদের বংশধর হিসেবে এই স্টেট চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব, যতদিন থাকবো চালাবো। আনন্দময়ী মা এখানে খুবই জাগ্রত। এখানে অমাবস্যা, কালী পুজো, অনেক বড় করে পুজো হয় মায়ের। আর অনেক দূর দূর থেকে ভক্তবন্ধুরা আসেন মায়ের থেকে কিছু চাইতে। মা সবার আশাও পূর্ণ করে। তো আপনারাও আসুন, মায়ের দর্শন করে যান। সপ্তমী থেকে আমাদের অ্যাকচুয়াল দুর্গাপুজো স্টার্ট হয় প্রতিপদ থেকে, মহালয়ের পরের দিন থেকে। মহালয়ের পরের দিন থেকে পুজো স্টার্ট হয়। এখানে বেলতলা বলে আমাদের আছে, সেখানে মহালয়ের পরের দিন থেকে পুজো হয় এবং 3 জন ব্রাহ্মণ ডেলি চণ্ডী পাঠ করেন এবং পুজোর সময় এইটা ষষ্ঠী পর্যন্ত হয়। ষষ্ঠীর পর থেকে আপনার দশমী পর্যন্ত আমাদের দুর্গাদালনে দুর্গা প্রতিমা তৈরি করা হয় এবং একচালার প্রতিমা, সেই প্রতিমা পুজো হয়। এবং হচ্ছে সেই পুজোর সময় যেমন আমাদের মন্দিরে আপনি বললেন না, সব জায়গায় আমাদের এখানে সব আমাদের বেশিরভাগ বাড়ির লোকেরা হচ্ছে বাইরে থাকে। আমাদের হচ্ছে আমেরিকা, রাশিয়া, জার্মান প্রভৃতি জায়গায় আমাদের আত্মীয়রা থাকে। কিন্তু পুজোর সময় আমাদের কলকাতায় সব বাড়ি আছে, দেশের বাড়িও আছে, সব দেখবেন আন্ডার লক অ্যান্ড কি, মন্দিরের পেছনে দেখবেন সব বন্ধ করা বাড়ি। তাহলে দুর্গা পুজোর সময় তারা সব অষ্টমীর দিনকে আসে। অষ্টমীর দিনকে এখানে মাহাত্ম্য হচ্ছে বাড়ির এই স্ত্রীরা যদি ওই ঠাকুরের ভোগ খায় বলে তাদের সংসারে শান্তি ফিরে আসে, কোনো বিপদ আপদ হয় না। এই রীতিটা এখনো পর্যন্ত চলে আসছে, আমাদের বাড়ির লোকেরা চালিয়ে যাচ্ছে, আমিও চালিয়ে যাচ্ছি। এবং দশমীর দিনকে যখন আমাদের ঠাকুর বিসর্জন হয়, যে আমাদের একচালার ঠাকুর, আমাদের আবার থেকে ব্যাগার বলে, যাদের জমিতে আছে 200-500 বিঘে, সেখান থেকে লোকেরা কাঁধে করে এখানে 40 জন বাহু, আমাদের সদাব্রত ঘাট আছে, এখানে দক্ষিণের যত ঠাকুর এখানে বিসর্জন হয়। এবং সেটা এই ঘাটটা হচ্ছে কালীঘাটের গঙ্গার সঙ্গে একটা লিঙ্ক আপ ছিল। ক্রমশ দিনের পরিবর্তনে, কালের পরিবর্তনে সেই সব জায়গা বুঝে গিয়ে আমরা একটা ঝিল টাইপের করে রেখেছি পাঁচ বিঘা, সেখানে সব ঠাকুর বিসর্জন হয়। বিসর্জনের মাহাত্ম্য হচ্ছে প্রথমে আমাদের ঠাকুর বিসর্জন হবে, আশপাশের গ্রামেগঞ্জের যত ঠাকুর আছে আমাদের বাড়িতে এখনও কিছু লোক মানে বাবুদের দেখিয়ে গিয়ে তারপর ঘাটে যাবে, গিয়ে তারা ওখানে থাকবে। আমাদের ঠাকুর প্রথম যাবে, আমি নিয়ে যাব। এখন যেটা হয়, নিয়ে যাব আমাদের ঠাকুর প্রথম বিসর্জন করব, তারপর সমস্ত ঠাকুর ছেড়ে এখনো পর্যন্ত আমি নীলকণ্ঠ পাখি ছাড়ি, মানে স্বর্গে গিয়ে শিবকে খবর দিচ্ছে মা দুর্গা ফিরছে। সরকারের বারণ আছে, তা সত্ত্বেও সরকারের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, বোঝাপড়া করে। দেখুন, এটা ঐতিহ্যটাকে আপনারা বন্ধ করবেন না। আমি হাসতে বলে আপনারা যখন ছাড়বো তখন পেছন ফিরে বা চোখ বুজিয়ে থাকবেন, আমি ছাড়বো বলে এই রীতিটা চলে আসছে, আমি বন্ধ করতে পারবো না। বন দপ্তর থেকে অনেক, প্রশাসন থেকে অনেকে, কিন্তু প্রশাসনে সাহায্য না হলে আমি তো করতে পারি না, তারাও আমায় সাহায্য করে। কিন্তু এখনও স্টিল নাও আমি তাও নীলকণ্ঠ পাখি ছেড়ে যাই স্বর্গে, শিবকে খবর দেয় মা দুর্গা ফিরছে। শুনেছি নন্দী ফিরিঙ্গিরা খুব মানে আনন্দ করে, উপভোগ করে। এইভাবে রীতিরা চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবো যতদিন থাকবে। মা দুর্গা ফিরছে, শুনেছি নন্দী ফিরিঙ্গিরা খুব মানে
আনন্দ করে উপভোগ করে। এইভাবে রীতিরা চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাব যতদিন থাকবে। এটি হলো রাজবাড়ির ঘাট, আর আমরা ঘাট দেখে এবার চলে আসছি রাজবাড়ির আরেকটি সাইডে, যেখানে আরেকটি মন্দির আমরা দেখতে পেলাম। এই মন্দিরটি হলো রাধাকৃষ্ণ আর জগন্নাথ দেবের। এই রাজবাড়িতে খুব ধুমধাম করে রাস মেলা হয়। সামনে যে মাঠ আছে সেই মাঠে রাস মেলা খুব বড় করে মানানো হয় এখানে। আর জগন্নাথ দেবের মন্দির আছে, তার সঙ্গে রাধাকৃষ্ণের মন্দির আছে। কিন্তু আমরা এসেছি একটু বেয়ারা টাইমে, রাধাকৃষ্ণের তখন শয়নের সময়, তাই আমরা ভেতরে ঢুকে দর্শন করতে পারলাম। ইচ্ছে রইল আগামী কোনো এক সময় এসে অবশ্যই রাধাকৃষ্ণ আর জগন্নাথের দর্শন করে যাব। রায়চৌধুরী পরিবারের এটি হচ্ছে বসত বাড়ি ছিল, এখন পুরোটাই ধ্বংস হয়ে গেছে। একটা পোর্শনে যারা বংশধরে আছেন তারা থাকেন। এখানে বলা হয় যে অনেক রকম আওয়াজ শোনা যায়, রাত্রির বেলা নাকি সন্ধ্যের পরে এখানে আর আসাই যায় না, কে নাকি বলে দূর হটো দূর হটো। কিন্তু আমার একটা প্রশ্ন, দিনের বেলা আমরা অনেকক্ষণ সময় ছিলাম, দিনের বেলা যার এত শান্তি যেখানে এসে রাতের বেলা কি তার এতটাই রূপ পাল্টে যায়? জানি না, একটা কোয়েশ্চেন কিন্তু মনের মধ্যে রয়ে গেল। আর এবার আমরা যাচ্ছি চৌধুরী বাবু বাড়িতে। এই যে উপরে আপনারা যে এই জানলাটি যেটা দেখছেন, যেটা খোলা আছে, এখানেই থাকেন চৌধুরী বাবু। উনি বলেছেন, আমি তো কখনো কিছু শুনতে পাইনি, শুধু মায়ের ধ্বনি ছাড়া। হচ্ছেন যে মন্দির আপনারা দেখলেন, এটা খুব জাগ্রত মা, এবং আমরাও শুনেছি। এখন সে আমরা চোখে দেখতে পাই না, আমাদের ঠাকুমা পিসিমারা দেখেছেন। মা হচ্ছে ওই মন্দির থেকে বেরিয়ে নিত্য ছোট্ট মেয়ের মতো করে রাত্রি 12টা 1টার সময় দুপুর পরে সে যেতেন। এখনও গা কাটা দিয়ে উঠবে, তখন ধূপ ধুনালে হতো অটোমেটিক। আমাদের পোশাকাট বলে একটা সামনে পুকুর আছে, রাত্রির বেলায় মা ওখানে চান করতে যেত। এটা আমাদের পিসিমা ঠাকুমাদের মুখে শোনা। এখন দিনের পরিবর্তন, কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটা মিশে গেছে, কিন্তু কালী মন্দিরে এখনো পর্যন্ত রাত্রিরে ধূপের আওয়াজ পাওয়া যায়, এবং এখনো ধুনো এবং ধূপের গন্ধ এখনো পাওয়া যায়। আমরা সেই বিশ্বাসটুকু রাখি, এবং মা আমাদেরকে জাগ্রত আপদে যাই হোক, আমরা মায়ের মন্দির নমস্কার করে কোর্ট কাছে আমাদের সম্পত্তি যেখানে আছে সেখানেই জানবেন কোর্ট কাছারি লেগে আছে। মা দয়ায় আমরা এখনো পর্যন্ত মার কৃপায় আমরা সেখানে যাই, আমরা হাসি মুখে কোর্ট থেকে ফিরে আসি। সবসময় আমাদের ফেভারেই মা রাইট। শুধু এটা মা আনন্দময়ী নয়, এখানে আমাদের পীর বাবা যে ঘুঁটিয়ারি বলে একটা জায়গা আছে, সেখানে এখনো পর্যন্ত ওখানে 17ই শ্রাবণ বাবার জন্মদিনে যতই পরিবর্তন হোক, দেশ পরিবর্তন হয়েছে, পার্টি পরিবর্তন হয়, কিন্তু এখনও তারা কিছু লোক সম্মান করে বাবুদের। এখনও পর্যন্ত 17ই শ্রাবণ আমি না গেলে যত বড়ই কোটিপতি মুসলমান হোক, তাদের সিন্নি প্রথম নেবেন না, প্রথমে বাবুদের সিন্নি নিয়ে এখনও আমরা বাবার ওখানে যাই। এই রীতিগুলো এখনও চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব যতদিন থাক। অনেক অনেক ধন্যবাদ। মন্দিরের এখানেই ভোগ রান্না সবকিছু এখানেই হয়, প্রসাদও এখান থেকেই বিলি করা হয়। আর সবচেয়ে ভালো ইন্টারেস্টিং জিনিস আমাদের লেগেছে এই রাজবাড়িতে মিস্টার রায়চৌধুরীর এই কাছারি ঘরটি, আর তার সামনে তিনি যে টেবিলটা নিয়ে বসে আছেন, দেখে মনে হচ্ছে সেই পুরোনো দিনের বাংলা সিনেমার উনি বসে আছেন। আর তার সামনে বিরাট বড় সেই গোমস্তার টেবিল, আর তার সঙ্গে রয়েছে
মোটা মোটা জাবদা কাটা। হ্যাঁ, বাকি রাখে খাজনা, মোটেই ভালো কাজ না, এবার তুই চল জেলখানা। হ্যাঁ, এই দেখুন সেই জেলখানা। খাজনা না দিলে তাদের এই জেলখানায় ভরে রাখতে হতো। আর তারা বলতো, বাবু দিয়ে দেবো খাজনা, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, এবার আমাকে ছেড়ে দিন। রাজবল্লভ রায়চৌধুরী ছিলেন খুব দরদি মানুষ, আটকে রাখতেন না, ছেড়ে দিতেন তাদের। কাছেরি বাড়ি দেখে আমরা বেরিয়ে পড়লাম আর আস্তে আস্তে করে পৌঁছে গেলাম সেই হেরিটেজ সিংহ দুয়ারের কাছে। কিন্তু সিংহদুয়ার নামটাই আছে, সিংহ কিন্তু নেই। হ্যাঁ, সিংহটা আমরা দেখতে পারবো চিড়িয়াখানাতে। এখন সেই আর হেরিটেজ শুধু নামেই থেকে গেল, কিছুই নেই। তার ঠিক সিংহদ্বারের ডান দিকেই আছে সেই 350 বছরের পুরনো শিব মন্দির, আর তার শিব মন্দিরের পাশেই আছে একটি ঘাট। 350 বছরের শিব মন্দির এখানে আছে, জোড়া শিব মন্দির, আর তার সঙ্গেই রয়েছে ঘাট। বারুইপুর রাজবাড়ির বলা হয় এখানে 12 মাসে 13 পার্বণ এখানে হয়। রাস হোক, দোল হোক, চড়ক এখানে হয়, গাজন এখানে হয়, রথ হয়। ঠিক কথা, যত উৎসব আছে কোনোটাই বাদ কিন্তু বারুইপুর রাজবাড়িতে হয় না, সবকিছু এখানে হয়। আর গাজনের যে স্নান হয় সে এই পুকুরেই গাজনের স্নান হয়। এখনো এখানে শিবরাত্রির মেলা বসে, তার সঙ্গে নীলের বাতিরও উৎসব চলে। আর মিস্টার রয় চৌধুরী এত ভালো মানুষ, এখানে বিজনেস করার জন্য উনি দিয়ে রেখেছেন অনেকজনকে জায়গা। তারা কাঠের খাট, টেবিল, চেয়ার সব কিছুই তৈরি করে, আর এই মেলাতে ওই সবগুলোই আবার রিসেল করা। রাসের মেলা বিরাট বড় হয়, তাই এই মাঠটির নাম হচ্ছে বড় রাসবাড়ির মাঠ। শিব মন্দির, আমরা এখানকার শিব মন্দিরের গেট বন্ধ ছিল বলে ভেতরে যেতে পারলাম না, বাইরে থেকে শিবকে দর্শন করে নিলাম, নমঃ শিবায় বলে। এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী দেখানোর জায়গায়। শিব মন্দির দেখে এবার আমরা যাব রায়চৌধুরী পরিবারের রথ দেখতে। এই রথটিও 350 বছরের পুরনো। এখন যা রথটি আমরা দেখছি, এটি একটি হেরিটেজ রথ, সেগুন কাঠ দিয়ে তৈরি রথটি, নিচে লোহার চাকা। আর সব থেকে মজার কথা হচ্ছে, আমরা সব জায়গায় দেখি রথকে দড়ি দিয়ে টানা হয় মোটা মোটা, কিন্তু বারুইপুর রাজবাড়ির রথ শিকলে বাঁধা, আর ওই শিকলকে টেনেই রথটা চালানো হয়। দেখুন এই শিকলটি, আর এই রথটা বাঁধা আছে পুরো শিকল দিয়ে। হ্যাঁ, আরেকটি মজার কথা হলো, শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর রথটি এরকমই ওপেন পড়ে থাকে, না এর চাকায় জং লাগে, না এর কাঠগুলো হয়ে যায়। একেই বলে মনে হয় মহাপ্রভু জগন্নাথ দেবের কৃপা, কিছুই হয় না। তো একবার জোর করে বলুন জয় জগন্নাথ। বন্ধুরা, আমাদের মানে আর্টফুলাস চ্যানেলে এই বারুইপুর রাজবাড়ির ভিডিও কেমন লাগলো একবার কমেন্টে জানাবেন। আর যে বন্ধুরা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন টিপতে ভুলবেন না। সন্ধে হয়ে গেল, আমাদের এবার বাড়ি পৌঁছানোর সময় হয়ে গেছে। সন্ধেবেলার বারুইপুর রাজবাড়িতে থাকলাম না সেই ভৌতিক অভিজ্ঞতা নিতে, কারণ আমাদের মনে হয় না অত সুন্দর রাজবাড়ি, যেখানে
ভগবানের বাস সেখানে কোনো ভৌতিক পরিবেশ হতে পারে। তাই আমরা চলেছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করবেন আমাদের কাছে কি আপনারা আরো জানতে চান। আজকের জন্য এইটুকুই। আসি, দেখা হবে। ধন্যবাদ।